শুভ সন্ধ্যা সকলকে। আহ, গত এপিসোডে প্রতিশ্রুতি দিয়েছিলাম আজ 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের বাংলা বিষয়ে কবিতার প্রশ্ন নিয়ে আলোচনা হবে। তো সরাসরি চলে আসি প্রশ্নে। কবিতার ক্ষেত্রে আগেই বলেছিলাম একটু সমস্যা আমাদের তৈরি হয়। তো 3 নম্বরের ক্ষেত্রে কবিতার যে প্রশ্নগুলো করতে হবে, প্রথমেই অভিষেক, আফ্রিকা, আরও বেঁধে বেঁধে থাকি, আর এক্সট্রা হিসাবে করতে হবে অস্ট্রের বিরুদ্ধে। অভিষেক থেকে যে কবিতাগুলি যে প্রশ্নগুলি আমাদের করতে হবে, প্রথম প্রশ্নে চলে আসছি। কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ। তো এই প্রসঙ্গে বীরেন্দ্র কেশরী কাকে বলা হয়েছে, কেন কেশরী বলা হয়েছে, এ ধরনের 1 নম্বরের প্রশ্নও থাকতে পারে, অথবা প্রশ্ন আসতে পারে কে কেন কনক আসন ত্যাগ করলেন, অবশ্যই করতে হবে। দ্বিতীয় প্রশ্ন, হায় পুত্র মায়াবী মানব সীতাপতি। কাকে মায়াবী মানব বলা হয়েছে, এর একটি অথবা প্রশ্ন থাকে। ইন্দিরা সুন্দরী উত্তরিলা, ইন্দিরা সুন্দরী কে, তিনি কি উত্তর দিলেন। আরও একটি অথবা প্রশ্ন, তব স্বরে মরিয়া বাঁচিল, কার স্বরে কে মরে বাঁচিল। অর্থাৎ এই 3টে প্রশ্নের উত্তর কিন্তু একটি। তৃতীয় প্রশ্নে চলে আসছি। এ বার্তা অদ্ভুত বার্তা, কার কাছে কোন বার্তা কেন অদ্ভুত মনে হয়েছে সেটি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ঘুচাবো এ অপবাদ, কে কি অপবাদ কিভাবে ঘোচাতে চাইছেন, এরও অথবা প্রশ্ন হয়। হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা, কনক লঙ্কার কোন দশার কথা পুত্রের কাছে বর্ণনা করতে চাইছেন। অথবা ঘোরতর রণে হত ভাই তব বীর বাহু বলি, বীরবাহু কে, কোন যুদ্ধের কথা বলা হয়েছে বা কী বার্তা দেওয়া হয়েছে। অথবা সসৈন্যে সাজে নাজে যুঝিতে আপনি, কে সসৈন্যে সাজছেন বর্ণনা দাও। অথবা এই প্রশ্নগুলোর প্রত্যেকটার উত্তর কিন্তু একটাই। পরবর্তী প্রশ্ন, এ কাল সমরে, কেন এই সমরকে কাল সমর বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, কহিলা কাঁদিয়া ধ্বনি, কেমনে ধরিব প্রাণ তোমার বিরহ, ধ্বনি কে, তিনি কেন কাঁদছেন, খুব ভালোভাবেই করতে হবে। হায় বিধি বাম মমপতি, কার ভাগ্য কেন কার প্রতি বিরূপ সেটা বর্ণনা করতে হবে। এবং একেবারে শেষ প্রশ্ন, সাজিছে রাবণ রাজা বীর মদমাতি, রাবণ রাজা কেন যুদ্ধসজ্জায় সজ্জিত হচ্ছেন তার কারণ বর্ণনা করো। এই 8টা প্রশ্ন করলে অবশ্যই কমন পাবে। দ্বিতীয় প্রশ্নে আসছি। আফ্রিকা, আফ্রিকা যদি পর্ব ভাগ করে পড়া যায় সেক্ষেত্রে বিশেষ সুবিধা হয়। আফ্রিকার প্রথম পর্বের আফ্রিকা জন্মের ইতিহাস, প্রথম পর্বের যে কোনো লাইনের উত্তরই আফ্রিকা জন্ম। তো আমি লাইনগুলোকে বলছি, একটাই উত্তর। তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে, কার কেন অধৈর্য বা ঘন ঘন মাথা নাড়ার দিনে কি হয়েছিল, অর্থাৎ আফ্রিকার জন্মবিদ্যা। বা ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, কে কোথা থেকে কিভাবে ছিনিয়ে নিয়ে গেল, এটাও আফ্রিকার জন্মের ইতিহাস। বা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহাড়, কে কাকে কেন বনস্পতির নিবিড় পাহাড়ে বাঁধল। বা নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, নতুন সৃষ্টি কি বারবার কেন বিধ্বস্ত হচ্ছে। বা উদ্ভ্রান্ত সেই আদিম যুগে, উদ্ভ্রান্ত সেই আদিম যুগে কী কী ঘটনা ঘটেছিল। অর্থাৎ প্রথম পর্ব বলতে আমি বলতে চাইছি উদ্ভ্রান্ত সেই আদিম যুগ থেকে সেই দুন্দুভি নিনাদ পর্যন্ত। এখানে প্রায় প্রত্যেকটি লাইনের উত্তর ওই আফ্রিকা জন্মের ইতিহাস। একটি প্রশ্নই তৈরি করে রাখলে বা প্রস্তুত করে রাখলেই এখান থেকে সম্ভব হয়। দ্বিতীয় প্রশ্ন, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু। তো এই প্রশ্নের প্রাসঙ্গিক প্রশ্ন করে নিতে হবে। তারপরে প্রশ্ন আসছি। হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ,
কাকে সায়াবৃতা বলা হয়েছে, ঘণ্টা রূপে কী বোঝানো হয়েছে, মানবরূপ বলতে কী বোঝানো হয়েছে, সমস্তটাই দেখতে হবে। আর পরবর্তী প্রশ্নটা ওই দ্বিতীয় পর্বের প্রশ্ন, অর্থাৎ উপনিবেশিক স্তর বা আফ্রিকার উপরে সেই সভ্য মানুষদের অত্যাচার বা বর্বরতা, সেই পর্বের প্রশ্ন। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, কারা কেন লোহার হাতকড়ি নিয়ে এলো, তার ফল কী হয়েছিল। অথবা এলো মানুষ ধরার দল, কাদেরকে মানুষ ধরার দল বলা হলো বা বলা হয়েছে, তাদের কার্যকলাপ দেখে রাখতে হবে। অথবা সভ্যের বর্বর লোভ, কারা সভ্য, তাদের বর্বরতা কী, তাদের লোভটা কী, সমস্তটাই কিন্তু লিখতে হবে। অথবা পঙ্কিল হলো ধুলি তোমার অশ্রুতে এবং রক্তে মিশে। এই যে অশ্রু এবং রক্তে মিশে আফ্রিকার সমস্ত মাটি পাঁকে পরিণত হলো, সেই ঘটনার বৃত্তান্ত। বা নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, তাদের কথা বলা হয়েছে, সেই সব সভ্য মানুষদের অবশ্যই বর্বর দিকটা তুলে ধরতে হবে। এটা ওই আফ্রিকার দ্বিতীয় পর্বের, অর্থাৎ উপনিবেশিক স্তরে আফ্রিকার উপর সেই সভ্য মানুষদের অত্যাচারের কাহিনী এখানে কিন্তু তুলে ধরতে হবে। তারপর আসছি এসো যুগান্তের কবি। যুগান্তের কবিকে কেন আহ্বান করা হয়েছে সেসব অবশ্যই বর্ণনা করতে হবে। তারপরে প্রশ্ন, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। মানহারা মানবী বলতে কাকে বোঝানো হয়েছে, মানহারা মানবীর দ্বারে কাকে কেন আহ্বান করা হয়েছে বা দাঁড়াতে বলা হয়েছে। আর একটা প্রশ্ন একটু করে রাখবে যে সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায়, অর্থাৎ সমুদ্র পারে সেই মুহূর্ত বলতে আফ্রিকায় যে সময় শোষিত হচ্ছে, সেই সময় সভ্য দেশের মানুষরা যারা আফ্রিকায় এসে আফ্রিকার মানুষদের শোষণ এবং শাসন করছিল, সেই সময় তাদের দেশে কী ঘটছে, অর্থাৎ তাদের দেশে যে চিরশান্তি বিরাজ করছে সেই সময়, সেই ঘটনাটা কিন্তু এখানে তুলে ধরতে হবে। এর পরবর্তীতে 3 নম্বরের প্রশ্ন, আয় আরও বেঁধে বেঁধে থাকি। অভিষেক আফ্রিকা থেকে অবশ্যই পাবে, তবুও যেহেতু 7টা কবিতা, আরও 2টো কবিতার থেকে আমি কয়েকটা করে প্রশ্ন দিচ্ছি। আয় আরও বেঁধে বেঁধে থাকি থেকে প্রশ্ন দিচ্ছি। আমাদের পথ নেই কোনো, আমাদের বলতে কাদের কথা বলা হয়েছে, পথ নেই কেন, তাদের পথ নেই কেন। দ্বিতীয় প্রশ্ন, আয় আরও বেঁধে বেঁধে থাকি, এমন আন্দোলনের কারণ কি বা এই বন্ধন কেন। তৃতীয় প্রশ্ন, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা। আমাদের চোখ মুখ ঢাকা বলতে কি বোঝানো হয়েছে, এই প্রশ্নটা কিন্তু অনেক ক্ষেত্রে কেটে কেটে আসতে পারে। এমনই ইতিহাস আসতে পারে, ইতিহাস কি, কাদের ইতিহাস নেই, কাদের ইতিহাস আছে, সেই সমাজের নিম্নবিত্ত শ্রেণী, অর্থাৎ সেই তাদের ইতিহাস নেই কেন বা তারা কেন বঞ্চিত। আর চোখ মুখ ঢাকা মানে লজ্জাস্কর পরিস্থিতি, বা চোখ মুখ ঢাকা কেন বলা হচ্ছে। পরবর্তী প্রশ্ন, পৃথিবী হয়তো বেঁচে আছে এমন মন্তব্যের কারণ কি, বা পৃথিবী হয়তো মরে গেছে। বেশ, এই 4টে প্রশ্ন দেখে রাখলে হয়ে যাওয়ার কথা, আর দেখার দরকার নেই। আর চতুর্থ কবিতা আসছি অস্ত্রের বিরুদ্ধে, আর কিছু দরকার নেই। অস্ত্রবিদ্ধ গানের প্রথম প্রশ্ন, অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে। কবির এমন কথা বলার কারণ কি, বা অস্ত্রকে পায়ে ফেলতে বলা হয়েছে কেন। দ্বিতীয় প্রশ্ন, মাথায় কত শকুন বা চিল। তাৎপর্য আলোচনা করো। তাৎপর্য বলতে শকুন চিল অর্থে কাদের নির্দেশ করা হয়েছে সেগুলোকে কিন্তু তুলে ধরতে হবে, অর্থাৎ সমাজের সেই সুবিধাবাদী শ্রেণী, স্বার্থান্বেষী মানুষ, সেই মানুষদের কথা তুলে ধরতে হবে। পরবর্তী প্রশ্ন, আমার শুধু একটা কোকিল, গান বাঁধবে সহস্র উপায়। তাৎপর্য এখানে কোকিল অর্থে কাকে নির্দেশ করা হয়েছে, সমাজের সেই সব ভালো মানুষের কথা তুলে ধরা হয়েছে, যারা মানুষের উপকারে লাগে, যারা মানুষের সহচর্যে আসে, যারা মানুষের সঙ্গে সহমর্মী হয়, সুখে দুঃখে হাসি কান্নায় যাদের কাছে যাওয়া যায়, যারা মানুষকে সবসময় সদ উপদেশ দেয়, তাদের কথাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। সুতরাং সেই কোকিলরূপী ঘনিষ্ঠ কণ্ঠধারী সমাজের সেসব ভালো মানুষদের কথা কিন্তু এখানে তুলে ধরতে হবে, না চাওয়া হলেও কোকিল অর্থে সমাজের ভালো মানুষ, এদের কথা কিন্তু তুলে ধরতে হবে।
হ্যাঁ, পরবর্তী প্রশ্ন এবং শেষ প্রশ্ন 3 নম্বরে। গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোঁজা মায়ের ময়ূর পালক। তাৎপর্য আলোচনা করো, অর্থাৎ ঋষি বালক এবং ময়ূর পালক তার সমস্ত দিক আলোচনা করতে হবে। অর্থাৎ প্রেম এবং পবিত্রতার প্রতিমূর্তি হিসাবে দুজনকে দেখানো হয়েছে, তাদের কথা তুলে ধরতে হবে। আচ্ছা, এবার কবিতার 5 নম্বরের প্রশ্নে আসছি। কবিতার 5 নম্বর, প্রথমেই আফ্রিকা করতে হবে। তো আফ্রিকা জন্মের ইতিহাস, এইভাবে তো প্রশ্ন হয় না যে জন্মের ইতিহাস। যে কোনো লাইন প্রথম পর্বে, সেই উদ্ভ্রান্ত সেই আদিম যুগ থেকে সেই দ্বন্দ্বটি নিনাদ পর্যন্ত যে কোনো লাইনের প্রশ্নই হচ্ছে আফ্রিকার জন্মের ইতিহাস। অর্থাৎ 3 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে যে প্রশ্নগুলো বলেছিলাম, যে লাইনগুলো বলেছিলাম, সেটাই হচ্ছে আফ্রিকার যে জন্মের ইতিহাস। অর্থাৎ যে কোনো লাইন দিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে, অথবা আসতে পারে উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষের, নিজের প্রতি কেন অসন্তোষ ছিল, আদিম যুগে কী ঘটনা ঘটেছিল, বা বিভিন্ন লাইনের প্রশ্ন হতে পারে। তো আফ্রিকার দ্বিতীয় প্রশ্ন আসছি। আফ্রিকার অপমানের ইতিহাস। অপমানের ইতিহাস মানে সেই উপনিবেশিক স্তর, সেই ওরা লহার হাত করে নিয়ে হতে পারে, বা তাদের সেই অত্যাচারের দিকটা, সমস্ত দিকটা কিন্তু তুলে ধরতে হবে। যে বার্নক যাদের তীক্ষ্ণ তোমার নেকড়েছে, এই লাইনগুলোই হচ্ছে আফ্রিকার অপমানের ইতিহাস। অর্থাৎ দুটো পর্বের প্রশ্ন কিন্তু তৈরি করে রাখতে হবে। যে কোনো লাইনের প্রশ্ন আসলে, অর্থাৎ প্রশ্ন আসলে বুঝে নিতে হবে যে এটা আফ্রিকার জন্মের ইতিহাস, না এটা আফ্রিকার উপনিবেশিক স্তর, অসম্মানের স্তর, সেটা কিন্তু বুঝে নিতে হবে। তৃতীয় প্রশ্ন আসছি। দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। মানহারা মানবীকে, বা মানহারা মানবী বলতে কাকে নির্দেশ করা হয়েছে, এই মানহারা মানবীর দ্বারে কেন দাঁড়াতে বলা হয়েছে, কিন্তু করতে হবে প্রশ্ন। আরেকটা প্রশ্ন করতে হবে, প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের রুদ্ধশ্বাস। এই রুদ্ধশ্বাস কেন? অর্থাৎ আফ্রিকার একেবারে শেষ স্তর, যখন শুধুমাত্র আফ্রিকার একটিমাত্র জনজাতি এসে আফ্রিকার শোষণ শাসন করেনি, যখন মানুষের উচ্চাকাঙ্ক্ষা বেড়ে যায়, সাম্রাজ্যবাদী বিভিন্ন শক্তি এবার আফ্রিকায় এসে হাজির হয়েছে, তাদের মধ্যে এবার প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার দিক কিন্তু তৈরি হয়ে গেছে, যার জন্য আফ্রিকার রুদ্ধশ্বাস, আফ্রিকার ধ্বংসের। এবার শুধু আফ্রিকা ধ্বংস হচ্ছে না, এখানে বিভিন্ন রকম পারস্পরিক দ্বন্দ্ব এবং প্রতিযোগিতার কারণে বিভিন্ন সাম্প্রদায়িক শক্তিগুলো নিজেদের একে অন্যের সঙ্গে কিন্তু লড়াই করছে, ফলে কিন্তু সম্ভাবনার দ্বিতীয় বিশ্বযুদ্ধে তৈরি হয়েছিল এই পর্বে। এখানে কিন্তু সেই ইতিহাস বর্ণনা করতে হবে। তারপর আসছি অবশ্যই আফ্রিকার এই অসুখী একজন, আর করার দরকার নেই আফ্রিকার। এবার অসুখী একজন, অসুখী একজনের এই যে মেয়েটার অপেক্ষার দিকটা দেখতে হবে। আমি তাকে ছেড়ে দিলাম, দরজায় সে দাঁড়িয়ে থাকলো অপেক্ষারত একটি, মানে অর্থাৎ বিভিন্ন রূপকের সাহায্যে যে সব দিকগুলো দেখানো হয়েছে, অর্থাৎ পুরো মেয়েটার অপেক্ষাবদ্ধ, যুদ্ধ আসার আগ পর্যন্তটাই হচ্ছে পুরোটা মেয়েটির অপেক্ষা। তারপরে যুদ্ধে এলো, অপেক্ষার দিকটাও প্রশ্ন করে রাখতে হবে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যুদ্ধের দৃশ্য, এই যুদ্ধে কী কী দৃশ্য দেখানো হয়েছে, যুদ্ধের বিভৎসতা দেখানো হয়েছে, সেসব দিকগুলো কিন্তু তৈরি করতে হবে। আর একটু দেখে রাখতে হবে নামকরণ। নামকরণ আগেও বলেছি, সচরাচর নামকরণ আসে না। তৃতীয় কবিতা যেটা 5 নম্বরে প্রশ্ন করতে হবে, সেটা হচ্ছে অভিষেক। অভিষেক অবশ্যই ইন্দ্রজিতের রণসজ্জা। ইন্দ্রজিতের রণসজ্জা এবং ইন্দ্রজিতের চরিত্র দুটোই খুব গুরুত্বপূর্ণ, এটা প্রয়োগ করে নিতে হবে। এবং ইন্দ্রজিতের যুদ্ধ যাত্রারও বর্ণনা। তাহলে দুটো প্রশ্ন বললাম এখানে, যুদ্ধ সজ্জা এবং যুদ্ধ যাত্রা, দুটো আলাদাভাবে করে রাখতে হবে। যদি অভিষেক থেকে কিছু এক্সট্রা প্রশ্ন করতে হয়, তাহলে রাবণ রাজার যুদ্ধের বর্ণনাটাও একবার দেখে নিতে হবে। ওটা 3 নম্বরের ক্ষেত্রেও অনেক সময় আসে, অথবা 5 নম্বরের ক্ষেত্রেও একটু দেখে নিতে হবে। আর এই বছরের জন্য যদি সম্ভব হয় তাহলে একটু প্রমিলা চরিত্র। আর আর কবিতার 5 নম্বরের প্রশ্ন বিশেষ করার দরকার নেই, তার কারণ হচ্ছে অস্ত্রবিদ্যা গানের যে 4টে 3 নম্বরের প্রশ্ন দিয়েছি, ওই 4টে প্রশ্নের যোগফল হচ্ছে অস্ত্রবিদ্যা গান কবিতার বিষয়বস্তু। যদি ওই 4টে প্রশ্নও সঠিকভাবে মনে রাখা যায়, তাহলে অস্ত্রবিদ্যা গান বিষয়বস্তু কিন্তু তৈরি হয়ে যায়।
তো ধন্যবাদ সবাইকে যে আপাতত কবিতার প্রশ্ন আমি বিশ্লেষণ করলাম। সিরাজউদ্দৌলা প্রবন্ধ কোনি এবং প্রতিবেদন প্রবন্ধ রচনা আমি আগামী পর্বগুলিতে আমি অবশ্যই দেব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। শুভ সন্ধ্যা।